আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে সশস্ত্র বাহিনী সবসময় ছিল সবচেয়ে বড় ক্রীড়নক। 2024 সালেও তার প্রমাণ পাওয়া গেছে। এবং এই ক্রীড়নকগিরি যে করে তা নির্বাচিত কিংবা অনির্বাচিত যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তারা তাদের রাজনৈতিক সক্ষমতা ক্ষমতা বজায় রাখে, যেমনটি পাকিস্তানে ঘটে। ইমরান খানের সরকারকে ফেলে দেওয়ার ঘটনা তো আমরা জানি। আর বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাতে 2024 সালে সেনাবাহিনী কি করেছে সেটা আমরা জানি। ক্ষমতায় যেতে হলেও সেনাবাহিনীকে দরকার হয়, ক্ষমতায় থাকতে হলে সশস্ত্র বাহিনীকে দরকার হয়, আর সরকার ফেলতে তো আবশ্যকীয়ভাবে তাদের অংশগ্রহণ থাকতে হয়। সেক্ষেত্রে 2024 সালে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিদেশিদের হয়ে বাংলাদেশে ভাড়া খেটেছে বলা যায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সেটিকে প্রমাণ করে দিয়েছেন। কিন্তু তার বাইরেও ক্ষমতার বদল ঘটিয়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা কত কি পরিমাণ টাকা বানিয়েছেন সে বিষয়ে আমরা কি খুব বেশি জানি? সম্প্রতি নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুর্নীতি দমন কমিশনে না গেলে এসব বিষয় তো আমাদের মানুষের অজানা থেকে যেত। এবং গত ইউনূস সরকারের পুরো সময়টা জুড়ে সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান বাহিনী যে পরিমাণ ব্যবসা করেছে সেগুলো তো বাদই দিচ্ছি। প্রতিটি অস্ত্রের অর্ডারে বাংলাদেশ $3 বিলিয়ন অস্ত্র কিনেছে। এত অস্ত্র দিয়ে বাংলাদেশ কি করবে এবং সেই অস্ত্র এখন কাদের হাতে গেছে? আজকের বিষয়টি আসলে একটু স্পর্শকাতর। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো বিমান বাহিনীতে কিছু একটা ঘটছে এবং হঠাৎ করে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান হয়ে বিমান বাহিনী নিয়ে কথা বলছেন এবং বিমান বাহিনীর ভিতরে যেসব কাণ্ড ঘটছে সেসব বিষয়ে আলোকপাত করব। বাংলাদেশ বিমান বাহিনীর ভেতর থেকে যে খবর আসছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে পাকিস্তানের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান বা টিটিপির সাথে সম্পর্ক রাখার সন্দেহে বিমান বাহিনীর কয়েকজন সদস্যকে চুপচাপ তুলে নেওয়া হয়েছে। কোনো ঘোষণা নেই, কোনো সংবাদ সম্মেলন নেই, কিন্তু বাহিনীর ভেতরে যা ঘটছে আপনি যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে কিছু একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। হঠাৎ করেই সব সদস্যদের ছুটি বাতিল, নির্দিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মোবাইল ফোন নিয়ন্ত্রণে নেওয়া, হালনাগাদ সদস্য তালিকা দ্রুত সদর দপ্তরে পাঠানোর কঠোর নির্দেশনা, সবকিছু কেমন ফিশি। যারা বাহিনীর গতিবিধি জানেন তারা বলছেন এ ধরনের পদক্ষেপ এর আগে কখনো দেখা যায়নি। এটি কোনো রুটিন মহড়া নয়, এটি আসলে পুরো বাহিনীকে একটা নিয়ন্ত্রিত খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে ভেতর থেকে আর কোনো তথ্য বাইরে না যায়। কিন্তু তথ্যগুলো তো বাইরে এসেছে। আটক বিমান বাহিনীর সদস্যদের পরিচয় এবং তদন্তের বিস্তারিত কোনোভাবে বাইরে চলে গেছে এবং সেই তথ্য টিটিপির হাতেও পৌঁছে গেছে। 2024 সালে ক্ষমতা দখলের পর পাকিস্তানের সঙ্গে ইউনূস সরকারের যে দহরম মহরম, সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর ভেতরে যে আদান প্রদান লেনদেন, চট্টগ্রামে কার্গো আসা, চট্টগ্রামে কার্গো কোনো তদন্ত ছাড়া তল্লাশি ছাড়া খালাস হয়ে যাওয়া, পপি সিড ধরা পড়া, অনেক গল্প এখানে রয়েছে। সবকিছু সংযুক্ত, কানেক্টেড। এবং এই যে এই টিটিপি সহ আরো যে সব সংগঠন আছে তাদের অনলাইন তৎপরতা হঠাৎ করে বেড়ে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। তার বার্তায় আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা সমর্থকদের সজাগ থাকতে বলা হচ্ছে এবং পরিস্থিতি কাজে লাগানোর ইঙ্গিত দিচ্ছে। গোয়েন্দারা এটাকে সাইকোলজিক্যাল অপারেশন হিসেবে দেখছেন, বাহিনীর ভেতরে ভয় আর বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার সুচিন্তিত কৌশল হিসেবেও কেউ কেউ বর্ণনা করছেন। এর মধ্যে আরেকটা উদ্বেগজনক তথ্য এসেছে। বিভিন্ন ইউনিট থেকে খবর পাওয়া যাচ্ছে যে একাধিক সদস্য হঠাৎ করেই নিজের দায়িত্বস্থল ছেড়ে গায়েব হয়ে গেছেন। কারো কারো ব্যাপারে শোনা যাচ্ছে দেশ ছেড়েছেন, তবে তা নিশ্চিত নয়। এই অনুপস্থিতি নিছক কাকতালীয় কিনা, নাকি ভেতরের নেটওয়ার্কের কেউ কেউ আটকের আগেই পালাতে সক্ষম হয়েছে, এই প্রশ্নের জবাব এখন কর্তৃপক্ষ দিচ্ছে না। এখন এই বিষয়টিকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ ঠিক একই সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ন্যাশনাল ডিফেন্স কলেজের এক অনুষ্ঠানের বক্তৃতায় দাবি করলেন যে কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে যদি বিমান বাহিনীর শক্তিশালী অবস্থান থাকতো তাহলে রোহিঙ্গা সংকট নাকি সৃষ্টি হতে পারত না। কি হইলে কি হইতো এটা তিনি এখন বলছেন, কারণ বিমান বাহিনীর ভেতরে এমন সব ঘটনা ঘটছে। তিনি বললেন দীর্ঘদিন মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা হয়নি, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা না থাকার কারণে এই সংকট।
শুনতে দেশপ্রেমিক সেনাপ্রধানের যৌক্তিক বক্তব্য মনে হতে পারে, কিন্তু ভেতরে যখন জঙ্গি রাস্তানা, তখন যুদ্ধ বিমানের জন্য এই হাহাকারের মানে কি? যে বিমান বাহিনীর সদস্যরা টিটিপির মতো ভয়ঙ্কর জঙ্গিদের সাথে যোগাযোগ রাখছেন বলে সন্দেহ করা হচ্ছে এবং পুরো বিমান বাহিনীর ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে, সেই বাহিনীর হাতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট তুলে দেওয়া মানে কি জঙ্গিদের হাতে যুদ্ধ বিমান তুলে দেওয়া নয়? এবং সেটা ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে, এটাই তো তাদের উদ্দেশ্য নাকি? এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার আরেকটা কারণ নেই, এই জন্য যে বাংলাদেশের মাটিতে জঙ্গি নেটওয়ার্ক ইতিমধ্যে শেকড় গেড়ে বসেছে এবং এই শেকড় এখন সামরিক বাহিনীর দেয়াল ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়েছে। 2016 সালে হোলি আর্টিজানের হামলার পর থেকে বিশ্লেষকরা বারবার বলে আসছেন, এই হামলাগুলোর ধরন দেখলে স্পষ্ট যে এর পেছনে সামরিক কায়দায় প্রশিক্ষিত মানুষের হাত আছে। সেই সন্দেহ এখন আর প্রমাণের অপেক্ষায় নাই। ঢাকার রূপনগরে আপনাদের মনে থাকার কথা, বিবিসি রিপোর্টে আমরা দেখেছিলাম, এই আকবর হোসেন বিবিসি রিপোর্ট করেছিলেন। তখন আকবর হোসেন, যিনি কিছুদিন ইউনূস সরকারের আমলে লন্ডনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে ফেরত গেছেন, তার রিপোর্টে আমরা জেনেছিলাম যে রূপনগরে পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম, যিনি বাংলাদেশের মিলিটারি একাডেমির 43 লং কোর্স থেকে 2000 সালে কমিশন লাভ করেছিলেন। আপনারা সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত একাধিক জঙ্গি এখন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন বলে জানেন এবং 2024 সালের জুলাই সন্ত্রাসীদের সঙ্গে মিলে আওয়ামী লীগ সরকার পতনে তারা 7.62 স্নাইপার রাইফেল সহ কিশোর গ্যাংদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে মাঠে নামিয়েছিল। মেজর হাসিনুর রহমানের নাম তো এখন প্রকাশ্যে আমরা জানি। এসব কি নিছক কাকতাল? এই জঙ্গিরা তারেক রহমানের সরকারকে ছেড়ে দেবে মনে করছেন? ইউনূস সরকার ক্ষমতায় বসার পর তারেক রহমান যেমন সকল মামলা থেকে খালাস পেয়েছেন, দেশে ফিরে গেছেন, তেমনি বাংলাদেশের কারাগারগুলোতে যেসব রহমানী সহ জসিমউদ্দিন রহমানী সহ হোলি আর্টিজানের আরো যেসব জঙ্গিরা ছিল সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো জঙ্গি নাই বলে বলা হচ্ছে। হঠাৎ করে বিমান বাহিনীর ভেতরে এরকম জঙ্গি ধরা পড়া, আপনার কি মনে হয় না সরকারের কোথাও না কোথাও কেউ একটা চাবি অন করেছে বা একটা সুইচ অন করেছে? তার কারণে এইসব জঙ্গিদের এখন জঙ্গি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, জঙ্গিদের ধরার চেষ্টা হচ্ছে। জঙ্গিবাদ গবেষকগণ দীর্ঘদিন ধরে বলেছেন যে একজন সাধারণ নাগরিক জঙ্গি হলে যতটা বিপদ, একজন সামরিক কর্মকর্তা জঙ্গি হলে সেই বিপদ অনেক গুণ বেশি। কারণ সে শুধু প্রশিক্ষিত নয়, সে অস্ত্র সংগ্রহ করতে জানে, অপারেশন পরিকল্পনা করতে জানে এবং একটি সংগঠনকে আইকনিক মর্যাদা দিতে পারে। 2024 সালে আপনারা দেখেছেন, প্রমাণ পেয়েছেন। এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তখন তিনি নিরাপত্তা বিশ্লেষক ছিলেন, তারপরে তিনি হয়েছেন উপদেষ্টা, এর আগে নির্বাচন কমিশনার। তিনিও বলেছিলেন যে এইসব ঘটনাকে টেস্ট কেস হিসাবে গভীরভাবে খতিয়ে দেখতে নাকি হবে। সেনাবাহিনীর ভেতরে বঞ্চনার ক্ষোভ নাকি জঙ্গি আদর্শের টান তাদের এই পথে নিয়ে গেছে, সেটা জানা দরকার বলে তিনি মনে করেছিলেন। তিনিই কিন্তু 7.62 রাইফেলের গল্প আমাদেরকে শুনিয়েছিলেন এবং তার জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। আর তিনি সব প্রশ্ন তুলেছেন, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার বদলে সরকার ব্যস্ত ছিল বা ইউনূস সরকার ব্যস্ত ছিল অন্য হিসাব নিকাশে, পাকিস্তানের সঙ্গে নতুন প্রেমে। আপনারা জানেন যে বাংলাদেশে নতুন নতুন জঙ্গি সংগঠন কাজ করছে। এর মধ্যে সামরিক বাহিনী সংশ্লিষ্ট জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার কথা আমরা জানি। এই নতুন জঙ্গি সংগঠন মাত্র কয়েক বছরের মধ্যে এমন একটা কাঠামো দাঁড় করিয়েছিল যা দেখে রীতিমতো মাথা ঘোরে। 55 জন তরুণকে তারা ঘর ছাড়িয়েছে সেই সময় হিজরতের নামে। সেই 55 জনের একজনকেও এখনো পাওয়া যায়নি। অনেকে পাকিস্তানে গিয়ে নিহত হয়েছেন বলে জানা যায়। র্যাবের কমান্ডার সে সময়ে খন্দকার আল মঈন স্বীকার করেছিলেন যে তারা কোথায় আছে সেটা নিশ্চিত নয়। পার্বত্য চট্টগ্রামের গহীন বনে আছে নাকি পরিচয় বদল করে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, পাকিস্তানে চলে গেছে প্রশিক্ষণের জন্য, আফগানিস্তানে গেছে, কোথায় গেছে তারা? এই তরুণরা পর্যটনের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় যেত। আপনারা জানেন যে 2024 সালে ক্ষমতা দখলের পর পাকিস্তানে অসংখ্য এই ভিডিও বানানোর ওসিলায়, বিভিন্ন ভ্রমণের ওসিলায় বিভিন্ন সময়ে অসংখ্য তরুণ গিয়ে সেখানে প্রশিক্ষণ নিচ্ছে বলে আমরা খবর পেয়েছি। সো এভাবে দলে দলে শুধু বাংলাদেশের পাহাড় এলাকায় নয়, পাকিস্তান, আফগানিস্তান গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা বাংলাদেশে ফেরত আসছে, কারণ করাচির সঙ্গে এখন সরাসরি বিমান যোগাযোগ আছে। আপনি জানেন কিনা জানি না যে সেই
বিখ্যাত বা কুখ্যাত আল জাজিরা খ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়েরও বলেছেন যে বাংলাদেশে এই অবিলম্বে এই পাকিস্তান বা করাচির সাথে ফ্লাইট যোগাযোগ বা বিমান যোগাযোগ বন্ধ করা দরকার, কারণ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। বাংলাদেশে জঙ্গিদের প্রশিক্ষণ এবং জঙ্গি তৎপরতায় পাকিস্তানের নাম সম্পৃক্ত হয়েছে এবং অনেক নাকি প্রমাণ তার কাছেও আছে। নিশ্চয়ই এই জঙ্গিদেরকে তারাই ক্ষমতায় এনেছে। এই জুলকারনাইন সায়েররাই আসলে বলেছে যে বাংলাদেশে নাকি শেখ হাসিনা জঙ্গি নাটক করেছিল। শেখ হাসিনার পুরো আমল জুড়ে জঙ্গিবাদের নাটক হয়েছে, হোলি আর্টিজান, ভুয়া, এসব গল্প তো আমরা শুনেছি। এই যে যে সংগঠনের নাম বললাম একটু আগে, সেই সব সংগঠনের পেছনে যেসব কাঠামো কাজ করে তা দেখলে বোঝা যায় যে এটা স্বতঃস্ফূর্ত কোনো বিষয় নয়। সংগঠনের সুরা সদস্য থেকে সামরিক শাখার নেতা, অর্থ সমন্বয়ক থেকে হিজরত সমন্বয়ক, সবকিছু অত্যন্ত সেনাবাহিনীর মতো করে সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে সাজানো। পটুয়াখালী এবং ভোলায় প্রাথমিক প্রশিক্ষণ, তারপর কুমিল্লায় সেফ হাউসে অবস্থান এবং এরপর পার্বত্যাঞ্চলে চূড়ান্ত সশস্ত্র প্রশিক্ষণ। এই পুরো পাইপলাইন তৈরি করতে সময় লেগেছে, পরিশ্রম লেগেছে, প্রচুর অর্থ লেগেছে। আর সেই অর্থ এসেছে দেশের ভেতরে থাকা 3 ক্যাটাগরির দাতাদের কাছ থেকে, যারা প্রতি মাসে 1000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত জঙ্গিদের পাঠায়। পার্বত্য এলাকায় এই জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ এবং অস্ত্র দিচ্ছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, প্রতি মাসে টাকা দিচ্ছে তাদেরকে। এবং এই যে AK-47, AK-22, AK-32 কেনার জন্য বিরাট বড় ফান্ডের ব্যবস্থা করেছে আমাদের সেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিক ভুইয়া। তার AK-47 এর উৎস কিন্তু এসব জঙ্গি কানেকশন, এবং সে এই জঙ্গিদের নিয়েই সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে বলেছিল। আপনাদের মনে আছে তাদের নাকি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল 2024 সালে। যদি সেনাবাহিনী বাধা দিত তাহলে তারা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করত। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? জেনারেল ওয়াকার জবাবদিহিতার কথা বলছেন যে সংগঠনের জবাবদিহিতা নেই, সে সংগঠন নাকি কখনো এগোতে পারে না। একই সাথে বলছেন 1000 কোটি টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে 50,000 কোটি টাকার ক্ষতি এড়ানো সম্ভব। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়, যুদ্ধ করার জন্য নয়, যুদ্ধ এড়ানোর জন্য। হয়তো তার কথাগুলো মিথ্যা নয়, কিন্তু জবাবদিহিতার কথা যখন বলছেন ভাই, তখন বিমান বাহিনীর ভেতরে এই যে টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তানের যে সম্ভাব্য নেটওয়ার্কের বিষয়ে আপনি কেন নীরব? কাজ করছেন কোনো এটা নিয়ে? শক্তিশালী প্রতিরক্ষার কথা বলছেন, কিন্তু ভেতরের শত্রুটা চিহ্নিত না করে বাইরের জন্য যুদ্ধ বিমান কেনার কথা বলছেন কোন যুক্তিতে? জ্বালানি নিরাপত্তা নিয়ে হয়তো আপনি সঠিক কথা বলেছেন, স্বাধীনতার 55 বছরও একটি মাত্র রিফাইনারি না হওয়া লজ্জার কথা, কিন্তু যে দেশের জঙ্গিরা পাহাড়ে ঘাঁটি গেড়েছে, বিমান বাহিনীতে ঢুকে পড়েছে, আপনার সেনাবাহিনীর এক্স অফিসাররা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, যাদেরকে দিয়ে আপনি ক্ষমতা দখল করলেন, সে দেশের জ্বালানি নিরাপত্তার আগে নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, তাই নয়? আপনি পুরো ব্যাপারটা চিন্তা করেন একবার। বিমান বাহিনীতে টিটিপির সম্ভাব্য নেটওয়ার্ক, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়া, পার্বত্য অঞ্চলে 55 জন তারও বেশি সশস্ত্র তরুণ নিখোঁজ, কুকি চীনের হাতে ভারী অস্ত্র, আর পাকিস্তান থেকে পপি বীজের চালান, অস্ত্রের চালান এবং প্লেন ভরে ভরে জঙ্গিদের বাংলাদেশে আসা। এসব কিছু কি আলাদা আলাদা দুর্ঘটনা, নাকি এটা একই ঘটনা? এটা একটা দেশকে ভেতর থেকে একেবারে শেষ করে দেওয়ার পরিকল্পিত প্রক্রিয়া। 1971 সালে পাকিস্তান এই দেশটাকে একবার ধ্বংস করতে চেয়েছিল রাইফেল আর বেয়োনেট দিয়ে। এবার তারা করছে ধীরে ধীরে জঙ্গিবাদ, মাদক আর আদর্শিক অনুপ্রবেশের মিশেলে। আর তাদেরকে এই কাজে সাহায্য করছে দেশের ভেতরে থাকা তাদেরই পুরনো মিত্র যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, এনসিপি এবং এই তথাকথিত বৈষম্য বিরোধী গুন্ডারা, যারা অবৈধ ইউনূস সরকার এবং এখন তারেক রহমানের বর্ধিত সরকারের ছত্রছায়ায় রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। জেনারেল ওয়াকার বলেছেন, আমরা এমন একটি প্রতিরক্ষা বাহিনী গড়তে চাই যা সম্ভাব্য শত্রুদের জন্য কার্যকর প্রতিরোধ হবে। কিন্তু শত্রু যখন ভেতরে, তখন বাইরের প্রতিরোধ দিয়ে কি হবে ভাইয়া? যে বিমান বাহিনী জঙ্গি মুক্ত নয়, সেই বিমান বাহিনীর হাতে যুদ্ধ বিমান তুলে দেওয়া জাতীয় নিরাপত্তার সাথে ভয়াবহ রসিকতা। বাংলাদেশকে যদি সত্যি রক্ষা করতে হয় তাহলে আগে ভেতরের শত্রুটাকে চিহ্নিত করতে হবে। যাদেরকে ছাড়া হয়েছিল ইউনূসের আমলে তাদেরকে আবার ধরেন। যারা ছাত্রলীগ সন্দেহে ছাত্রলীগ বলে অসংখ্য ছাত্রলীগ নেতাকে হত্যা করেছে তাদেরকে ধরেন, তারা তো ঘুরে বেড়াচ্ছে। আর সবচেয়ে বড় শত্রু জঙ্গিবাদ, যার পৃষ্ঠপোষক পাকিস্তান,
আর যার রাজনৈতিক আশ্রয় দিচ্ছে জামায়াত, শিবির এবং বিএনপি, এই অবৈধ সব সরকার এবং মানে বর্ধিত সরকার, কোনো যুদ্ধ বিমান, কোনো নৌটহল, কোনো প্রতিরক্ষা বাজেট এই দেশকে বাঁচাতে পারবে না যদি না আগে এই সত্যটা আপনারা স্বীকার করেন এবং ব্যবস্থা নেন। ভালো থাকবেন সবাই।